ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আজকে একটা অনুরোধ দিয়ে শুরু করতে চাই, আর সেটি হচ্ছে যে যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 সাবস্ক্রাইব করে ফেলুন সব ধরনের আপডেট পেতে এবং আমাদের সাথেও আপনাদের একাত্মতা প্রকাশ করতে বা সহযোগিতা করতে। আমরা চলে যাব আমাদের প্রথম ঘটনায়, আমাদের আজকের ঘটনায়। বৃহস্পতিবার রাতের যে ঘটনা থাকে সেই ঘটনায় যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি আপনাদের জন্য। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। তারপর তিনি লিখছেন, কেমন আছেন? আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালোর দলে। তিনি আবারও লিখছেন, আশা করি ভালো আছেন। আমি তানভীর হাসান সুমন, আমি ডেমরা বাঁশের পুল থাকি। আমি ভূত FM এর রেগুলার লিসেনার ছিলাম, এখন ভূত.com এর রেগুলার লিসেনার। এই ঘটনাটি আপনাদের কাছে আমার দ্বিতীয় ঘটনা। 2017 সালে আমার প্রথম ঘটনাটির মেইল ভূত FM এ পড়ে শুনিয়েছিলেন। এই ঘটনাটিও যদি সিলেক্টেড হয় তাহলে পড়ে শোনানোর জন্য রাসেল ভাইয়ের কাছে অনুরোধ করা হলো। আজকে আমি যেই ঘটনাটি শেয়ার করব জানি না আপনাদের কাছে কতটুকু ভয় লাগাতে পারবে। এটি সম্পূর্ণ সত্য ঘটনা। আমার জীবনে 2015 সালে একটি ভৌতিক তিক্ত ঘটনা ঘটে যাওয়ার পর আজ পর্যন্ত একটি বিষয় আমাকে সবসময় তাড়া করে। আমার আম্মুর এবং কবিরাজের নিষেধ থাকায় এই ঘটনাটি হয়তো কারো সাথে শেয়ার করা হবে না। এরপরেও বেশ কিছু ভৌতিক ঘটনা আমার সাথে ঘটেছে। কিছু কিছু ওই ঘটনার সাথে সম্পৃক্ত, আবার কিছু কিছু ঘটনা অন্য সূত্রের। 2015 সালের সম্পূর্ণ ঘটনাটি বলতে পারবো না, কিন্তু একটি তথ্য আপনাদেরকে জানাতে চাই। সেটি হলো, সেই সময় আমার হাতে একটি জিনের মৃত্যু হয়েছিল। জিনটি আমার আম্মুকে পজেস্ট করেছিল। এরপর আমার আম্মুর এমন খারাপ অবস্থা দেখে আমি কোরআনের কিছু আয়াত পড়ে পাগলের মতো যখন হয়ে গিয়েছিলাম, আমার আম্মুকে জিনটি পজেস্ট করা অবস্থায় আমার আম্মুর ওপর ঝাড়ফুঁক করি। তখন সেই কোরআনের আয়াতের কারণে জিনটির মৃত্যু হয়। তখন ভেবেছিলাম হয়তো আম্মুর শরীর থেকে জিনটি চলে গিয়েছে। জিনটি যে মরে যাবে আমি বুঝতে পারিনি। এরপরে প্রায় 2 বছর আমাদের সাথে মর্মান্তিক ঘটনাগুলো একে একে ঘটতে থাকে, যে ঘটনাগুলো হয়তো আমি শেয়ার করতে পারবো না নিষেধাজ্ঞা থাকায়। অবশেষে অনেক সংগ্রামের পর 2017 সালে সেই সমস্যার হাত থেকে আমার পুরো পরিবার মুক্তি পায়। এরপর থেকেই আমি এক অলৌকিক শক্তি প্রাপ্ত হয়েছিলাম। সেটি হলো, মৃত ব্যক্তির কারিন জিনদেরকে আমি প্রায়শই দেখতে পেতাম। প্রথম দিকে ভয় পেতাম এবং প্রথম দিকে শুধু তাদের ছায়া দেখতে পেতাম। পরবর্তীতে কবিরাজের সাথে শেয়ার করায় তিনি বলেছিলেন, এই ছায়াগুলো হলো কারিন জিন। কোনো কারিন জিন আমার কোনো ক্ষতি করতে পারবে না বিধায় আস্তে আস্তে কোনো কারিন জিন দেখে ফেললেও তেমন ভয় পেতাম না। আল্লাহর নাম নিয়ে আমি আমার গন্তব্যে চলে যেতাম। কিন্তু 2018 সাল থেকে বর্তমান পর্যন্ত এমন 3টি মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব যে ঘটনাগুলো আমাদেরকে কাঁদিয়েছিল এবং আমার মনকে মর্মাহত করেছিল। প্রথম ঘটনা, 2018 সালের ফেব্রুয়ারির 20 তারিখ আমার একটি মেয়ের সাথে পরিচয় হয়। মেয়েটির নাম ছিল মিম। মিমের বাসা মূলত রাজশাহী ছিল। সে ড্যামরা কোনাপাড়া তার চাচির বাসায় এসেছিল বেড়াতে। তখনই আমার সাথে কোনো কাজের সূত্রে পরিচয় হয়। আস্তে আস্তে ফোনে তার সাথে কথা বলা শুরু করি। ধীরে ধীরে মিম আমার প্রতি অনেক দুর্বল হয়ে পড়ে। অবশ্য আমিও মিমকে অনেক পছন্দ করতাম। ওর সাথে সম্পর্কের 6 মাস। এই 6 মাসে এমন খুব কম রাত হবে তার সাথে কথা আমার হয়নি। কিন্তু বেশ কিছুদিন ধরে মিমকে আমি ফোন বা ফেসবুক কোথাও দেখছিলাম না। আমি চিন্তা করলাম ওর চাচির বাসায় গিয়ে আর কোনো তথ্য পাই কিনা দেখি এবং ওর চাচিকে সেটা জিজ্ঞেস করি। আমি সন্ধ্যাবেলা ওর চাচির বাসার উদ্দেশ্যে বের হওয়ার পর মাঝ রাস্তায় আমার একটা বন্ধু মাওয়া যাবে বলে আমাকে যাত্রা বাড়িতে ডাকে। তার অনেক রিকোয়েস্টে আমি মাওয়া যাওয়ার জন্য রাজি হই। মিমের চাচির বাসার উদ্দেশ্যে বের হয়েও পরে আমি মাওয়া যাওয়ার জন্য বন্ধুর কাছে যাত্রাবাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আমি যখন কোনাপাড়া বাস স্ট্যান্ডে লেগুনায় উঠতে যাব, ঠিক তখন আমার পেছন থেকে মিমের ডাক শুনলাম। আমি দেখলাম আমার থেকে 5-6 হাত দূরে মিম দাঁড়িয়ে আছে। আমি মিমকে দেখে খুশিতে আত্মহারা। লেগুনায় উঠতে গিয়েও আমি না উঠে মিমের দিকে অগ্রসর হলাম, কিন্তু মিম আমাকে ইশারা করলো আশুলিয়া রোডের দিকে যেতে। আমি ভাবলাম হয়তো তার কোনো পরিচিত কেউ আশেপাশে আছে। আমিও রাস্তা পার হয়ে আশুলিয়ার দিকে হাঁটা শুরু করলাম।
একটু হেঁটেই পেছনে তাকালাম তার অবস্থান বোঝার জন্য। সে তার চাহনিটা মলিন করে ধীর কদমে হাঁটছে এবং রাস্তার এদিক ওদিক না তাকিয়ে আমার দিকে তাকিয়ে সোজা রাস্তা পার হয়ে গেল। তখনও আমি এত কিছু ভাবিনি। সন্ধ্যাবেলা ছিল, আসলে রোডে মানুষের যাতায়াত একটু কম ছিল তখন। এই পাশে আসার পর ও আমার সামনে এসে দাঁড়ায়। ওর পরনে সাদা ড্রেস ছিল। ও আমাকে বলল, তুমি কোথায় যাচ্ছিলে? আমি বললাম, তোমার চাচির বাসার উদ্দেশ্যে বের হয়েছিলাম, কিন্তু একটা ফ্রেন্ড বলল মাওয়া যাবে, তাই যাত্রাবাড়ি যাচ্ছি। মিম শুধু আমাকে একটা কথাই বলল, তোমার এখন মাওয়া যাওয়া লাগবে না, বাসায় যাও, আর সকালবেলা আমার চাচির বাসায় যাবা। তখন আমি বললাম, তুমি এতদিন কোথায় ছিলে? কোনো ফোন অথবা ফেসবুকে কোথাও নেই, এমন কেন? আর তোমার ফোন বন্ধ কেন? আমার কোনো কথার উত্তর না দিয়ে সে বলল, তুমি এখন বাসায় যাও, আমার এখন যেতে হবে, তুমি সকালবেলা চাচির বাসায় চলে এসো। আমি ঠিকই তার কথা শুনে বন্ধুকে ফোন না করে বাসায় চলে যাই। পরদিন দুইটি বিষয় আমার শরীরের সব রক্ত হিম করে দিয়েছিল। আমি সকাল 10টার দিকে তার চাচির বাসায় যাই। অনেকক্ষণ ঘোরাঘুরির পর তার চাচাতো বোন বের হয়। ও আবার আমার আর মিমের সম্পর্কে জানতো। আমাকে দেখে দৌড়ে আমার কাছে এসে কাঁদতে কাঁদতে বলে, ভাইয়া আপনি এসেছেন? আপু তো বেঁচে নেই, আপু তো 10 দিন আগে হঠাৎ ব্রেইন স্ট্রোক করে মারা গেছে। আমি হয়তো কিছু সময়ের জন্য ভাবলাম ফান করছে, কিন্তু তার কান্না দেখে আমার ধারণাটা পরিবর্তিত হলো এবং সেও হয়তো বুঝতে পেরেছিল আমি বিশ্বাস করছি না। তাই আমাকে ওর হাসপাতালের মৃত অবস্থার ছবি দেখালো। ওর পাশে ওর বাবা মা দাঁড়িয়ে কাঁদছে। ছবিটি দেখার পর আমার শরীরের সব রক্ত হিম হয়ে গেল। এই তো কাল সন্ধেবেলাতেই, হ্যাঁ কাল সন্ধেবেলাতেই তার সাথে দেখা, আর ওই তো আমাকে তার চাচার বাসায় যেতে বলল। আমার আর বুঝতে বাকি রইল না এটা কারিন জিন এসেছিল আমার কাছে। আমি ওখান থেকে বাসার উদ্দেশ্যে রওনা হলাম আর কষ্ট মনে ভাবতে শুরু করলাম ও হয়তো আমাকে ওর মৃত্যুর খবরটি জানানোর জন্যই কাল আমার কাছে এসেছিল আর বলেছিল চাচির বাসায় যেতে। আমি এইসব ভাবতে ভাবতে আর কান্না করতে করতে বাসায় যাচ্ছিলাম। ইতোমধ্যেই আমার কাছে একটা ফোন আসে। গতকাল যেই বন্ধুর সাথে মাওয়া যাওয়ার কথা ছিল তাদের মধ্যের একটি ফ্রেন্ড ফাহাদ আমাকে কল করে, আর কল করে বলে, রাকিব তো দোস্ত কাল রাতে মাওয়া যাওয়ার সময় ট্রাকের নিচে পড়ে মারা যায়। ওর অবস্থা অনেক খারাপ, মাথা পুরোটা থেতলে গিয়েছে। রাকিব ওই বন্ধু যে বন্ধু কাল সন্ধ্যায় আমাকে মাওয়া যাওয়ার জন্য কল করেছিল। মূলত তার বাইকের পেছনে বসেই আমার মাওয়া যাওয়ার কথা ছিল। এই ফোন আসার পর আমার ভেতরে কেমন একটা অনুভূতি হচ্ছিল। আমি কাউকে সেই অনুভূতির কথা বোঝাতে পারবো না। আমার এমন অবস্থা হয়েছিল, মনে হচ্ছে আমার পা চলছে না। আমি হয়তো যদি কাল ওর সাথে যেতাম ওই দুর্ঘটনার শিকার হতাম। তাই হয়তো মিমের কারিন জিন আমার কাছে এসে না করেছিল মাওয়া যাওয়ার জন্য। আমি আল্লাহর কাছে শুকরিয়া জানিয়ে বাসায় চলে আসি। দ্বিতীয় ঘটনাটি হলো 2020 সালে। সেই ঘটনাটি ঘটে আমার বড় বোনের বাসায় যাওয়ার সময়। বলে রাখি, আমার বড় বোনের শ্বশুর বাড়ি চট্টগ্রামের হাটহাজারী শহরে। আমার বোনের শ্বশুর ছিল আমার বাবার চাচাতো ভাই, আমার সম্পর্কে চাচা হন। উনি 2020 সালে ফেব্রুয়ারি মাসের 25 তারিখ ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা যান। তিনি পেশায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ছিলেন। অবসর নেয়ার পর নিজের জমিতে কৃষিকাজ করতেন এবং সেভাবেই তিনি সময়টা পার করতেন। মৃত্যুর 7 দিন আগেও আমার বোন শুনেছিল উনি নাকি কৃষি ক্ষেতে সন্ধ্যাবেলা কিছু একটা দেখে ভয় পেয়েছিলেন, কিন্তু চাচা আমার বোন অথবা চাচিকে সম্পূর্ণ ঘটনা বলেননি। হয়তো তার সাথে কোনো ভয়ানক কিছু ঘটেছিল যেটা আমাদের অজানা। তিনি গ্রামের মানুষ ছিলেন, বেশ সাহসী সে কারণেই। যেদিন তিনি ভয় পান তার 7 দিন পরেই আমার চাচা মারা যান। আমার কাজ থাকায় ঢাকা থেকে চট্টগ্রাম তখন যাওয়া সম্ভব হয়নি বিধায় ওই ঘটনার 2 মাস পরে 25 এপ্রিল 2020 আমি আমার বোনের বাসায় যাওয়ার জন্য রাত 11টায় চিটাগাং রোড থেকে রওনা হই। আমি যেহেতু প্রায়ই জিন দেখতে পেতাম তাই রাতে বাসে ওঠার সময় বাইরে বেশি তাকাতাম না। মনে একটা ভয় কাজ করত, কি দেখতে গিয়ে কি দেখে ফেলি। কুমিল্লা পার হওয়ার পর আমাদের গাড়িটি নির্জন একটি জায়গায় হঠাৎ ব্রেক করার কারণে আমার ঘুম ভেঙে যায়। তখন বাধ্য হয়ে আমি জানালা দিয়ে নিচে তাকাই।
কি হয়েছে সেটা দেখাই ছিল উদ্দেশ্য। যখনই নিচে তাকাই এমন কিছু দেখবো আমি আশা করিনি। 20 থেকে 25 বছরের মেয়ের লাশ পড়ে আছে। লাশটার অবস্থা এমন যে তার পেটের মাঝখান থেকে পায়ের অংশটুকু নেই। পেটের ওই অংশ দেখে বোঝা যাচ্ছে যে তার পেটের ওপর দিয়ে কোনো গাড়ি চলে গেছে এবং সে কারণে তাকে দুভাগ করে দিয়েছে। এই অবস্থা দেখে যেমন ভয় পাই তার থেকে বেশি এটা দেখে আঁতকে উঠি। ওই মেয়েটার পাশে ওই মেয়েটাই বসে আছে এবং লাশটির দিকে তাকিয়ে বসে কান্না করছে। এটা দেখে আমি আশেপাশে তাকালাম, কিন্তু আমার কাছে মনে হলো আমি ছাড়া কেউ ওই লাশটিকে দেখতে পাচ্ছে না। মূলত ওই লাশটির সামনে এসে গাড়ির টায়ার বাস্ট হয়ে গিয়েছিল। আমি আশেপাশে তাকানোর পর যখন দেখলাম আমি ছাড়া আর কেউ দেখছে না, তখন মেয়েটির দিকে তাকালাম এবং মেয়েটি আমার কাছে হাত জোর করে লাশটিকে দেখিয়ে সহযোগিতা চাইল। আমি কিছুই বুঝতে পারছিলাম না কি হচ্ছে। আমি পুরো বরফ হয়ে গেলাম। তার একটু পরে গাড়ির টায়ার চেঞ্জ করে গাড়িটি চলা শুরু করলো। গাড়িটি স্টার্ট দেওয়ার পরে পেছনে ওই লাশটি আর দেখতে পেলাম না। আমি আল্লাহর নাম নিয়ে ভয়ে ভয়ে সারাটা রাস্তা কাটালাম। আমাকে ঠিক 3:45 মিনিটে চট্টগ্রাম হাটহাজারীর 1 নম্বর গেটের সামনে নামিয়ে দেয়। সেখান থেকে হেঁটে গেলে 15 থেকে 20 মিনিট সময় লাগে আমার আপুর বাসায় যেতে, আর সিএনজিতে গেলে মাত্র 5 মিনিট। কিন্তু দুর্ভাগ্যবশত আমি কোনো সিএনজি সেখানে পাইনি। এমনিতে সারা রাত কোনো না কোনো সিএনজি সেখানে থাকে। আরেকটা জিনিস বলে রাখি, আমি যখন কুমিল্লায় নামি সেখান থেকে আপুর জন্য রসমালাই আর মিষ্টি কিনে নিয়েছিলাম। এক হাতে রসমালাই আর এক হাতে মিষ্টি, কাঁধে আমার ব্যাগ। কোনো উপায় না পেয়ে রাস্তা ধরে হাঁটা শুরু করলাম আল্লাহর নাম নিতে নিতে। রাস্তা ধরে একটু ভেতরের দিকে যাওয়ার পর দেখতে পেলাম আশেপাশের ক্ষেত থেকে অনেক বড় বড় কুকুর আমার দিকে ধেয়ে আসছে। কুকুরগুলো দেখতে স্বাভাবিক ছিল, কিন্তু কুকুরগুলোর উচ্চতা সাধারণ কুকুরের থেকে একটু বড় ছিল। এভাবে 6-7টা কুকুর আমার চারপাশ দিয়ে ঘিরে ধরে এবং প্রচন্ড রকমের ঘেউ ঘেউ করতে থাকে। এবং আমি খেয়াল করলাম ওরা আমার হাতের মিষ্টিগুলোর দিকে তাকিয়ে আছে এবং সেগুলো নেয়ার জন্যই হয়তো চারপাশে আমাকে ঘিরে ফেলেছে। এত বড় বড় কুকুর আমার চারপাশে ঘিরে ফেলায় আমি স্বাভাবিকভাবেই ভয় পেয়ে যাই। মনে হচ্ছে ওরা আমাকে ছিঁড়ে খাবে আজকে। কিন্তু এটা বুঝতে পারছি কেউ আমার বেশি কাছে আসছে না, কারণ আমার শরীর বাসের মধ্যেই আয়াতুল কুরসি পড়ে বন্ধ করা ছিল। কিন্তু মিষ্টিগুলোর দিকে অস্বাভাবিকভাবে তাকিয়েছিল তারা। ভয়ে আমার মাথা একদমই কাজ করছিল না। এভাবে 10 থেকে 15 মিনিট যাওয়ার পর হঠাৎ সামনে থেকে আমার চাচা লাঠি নিয়ে দৌড়ে আসে। চাচাকে দেখে মনের মধ্যে একটু সাহস আসলো। আমার চাচা আসার সাথে সাথে সেই ভয়ঙ্কর কুকুরগুলো ভয়ে আশেপাশে চলে যায়। আমার চাচা কুকুরগুলোকে বলল, আমার জন্য আনা মিষ্টি তোরা খাবি? কত বড় সাহস! বলে রাখি আমার চাচা মিষ্টি পছন্দ করত। এরপর কুকুরগুলো চলে গেল। তখন চাচা আমাকে বলল, ভয় পেও না, এলাকার কুকুরগুলো একটু বেশি বেড়ে গেছে, তুমি আসো আমার সাথে। আমি চাচার সাথে কেমন একটা ঘোরের ভেতর হাঁটতে লাগলাম। চোখে অনেকটা ঘুম ঘুম ভাব ছিল। আমি ভাবলাম আপু হয়তো চাচাকে সব সময়ের মতো আমাকে এগিয়ে নেয়ার জন্য পাঠিয়েছে, তাই চাচাকে আর কোনো কিছু জিজ্ঞেস করলাম না। চাচা মূলত আমার সামনে সামনে হাঁটা শুরু করেছিল, আর আমিও নিচের দিকে তাকিয়ে ঘুমের ঘোরে হাঁটছি। আশেপাশে বড় বড় গাছ, পাহাড় ছিল এবং চারপাশটা কেমন যেন নিস্তব্ধ হয়ে গিয়েছিল। কোনো ঝিঝি পোকার শব্দ পর্যন্ত ছিল না। আপু যে সোসাইটিতে থাকতো সেই সোসাইটিতে ঢুকতে একটা মেন গেট ছিল এবং দিনরাত 24 ঘন্টায় সেখানে দারোয়ান থাকতো। হাঁটতে হাঁটতে আমি সেই গেটের সামনে যাওয়ার পরে দারোয়ান যখন বলল, আপনি কোথায় যাবেন, তখন কেমন জানি আমার ঘোর কাটলো। আমি তখন আশেপাশে তাকালাম, আমার চাচা কই? এবং ঠিক তখনই মনে পড়লো আমার চাচা তো মারা গেছে। তাহলে উনি কে? আমার আর বুঝতে বাকি রইল না কি হয়েছে আমার সাথে। এত কিছু ভেবে আমার মুখ কেমন মলিন হয়ে গেল। তখন দারোয়ান আমাকে আবার জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাই, কোথায় যাবেন? তখন দারোয়ানকে পরিচয় দিয়ে ভেতরের রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি, তাহলে কি চাচার কার ইঞ্জিন এসেছিল? এবং চাচার কুকুরগুলোকে বলা ওই কথাটা আমার মনে পড়ল, আমার জন্য আনা মিষ্টি তোরা খাবি? এত বড় সাহস! আমি মনে মনে ভাবলাম, এই মিষ্টির ওপর কোনো জিনের নজর পড়েছে। এটা বাসায় নিয়ে সবাইকে খাওয়ানো ঠিক হবে না। মিষ্টি আর রসমালাইগুলো আমি রাস্তার একপাশে রেখেই বাসার উদ্দেশ্যে চলে গেলাম। মূলত চাচাকে উদ্দেশ্য করেই রেখেছিলাম যে আমাকে বিপদ থেকে রক্ষা করেছেন। পরদিন সকালবেলা ওই মিষ্টি আর রসমালাই সেখানে আর দেখতে পাইনি, কিন্তু রসমালাইয়ের কিছু শিরা ওখানে পড়ে থাকতে দেখেছিলাম।
কে বা কারা খেয়েছে তার সন্ধান আমি পরবর্তীতে আর নেইনি। যাই হোক, 3-4 দিন পেরোনোর পর আমি আবার ঢাকায় চলে আসি। আল্লাহর রহমতে আর তেমন কোনো কিছুই আমার সাথে ঘটেনি। ঘটনা 3। এখন যে ঘটনাটি বলবো, এই ঘটনাটি এই তো কিছুদিন আগে 2 নভেম্বর 2022 সালের। এই ঘটনাটি বলার সময় যেগুলো নাম ব্যবহার করব সবই ছদ্মনাম। আমার বেস্ট ফ্রেন্ড সিনথিয়া, আমার সাথে তার বন্ধুত্ব 2015 সাল থেকে। ও আমার ক্লাসমেট ছিল। বর্তমানে ওর শ্বশুর বাড়ি মেরাদিয়া বনশ্রী, আর ওর বাবার বাসা আমাদের পার্শ্ববর্তী এলাকাতেই। কোথায় বাসাটা সেটা নাম উল্লেখ করলাম না, ঘটনা শুনলেই বুঝতে পারবেন। সিনথিয়ার সাথে প্রায়ই রাতে কথা হতো আমার। সিনথিয়ার 2টি ছেলে আছে, আর ভাই বোনদের মধ্যে বড় ভাই আর একটি ছোট বোন আছে। আর তার সাথে আমার মাঝে মাঝেই দেখা হতো, আমি দেখা করতাম, এবং যখন আসতো ওর ছোট বোনকে সাথে করে নিয়ে আসতো। আর ছোট থেকে বড় হতে দেখেছি বলে ওর বোনের প্রতি একটা স্নেহ কাজ করতো আমার। যেদিন ঘটনা ঘটে ওই দিন সিনথিয়ার সাথে রাত 2টা বাজে ফোনে কথা বলছিলাম। কথা বলতে বলতে হুট করে ওর ফোন কেটে যায়। কিছুক্ষণ পরে ও বলল, লামিয়া গলায় ফাঁস নিয়েছে। SMS এ কথা বুঝতে না পেরে ওকে ফোন দেই। তখন বলে, লামিয়া গলায় ফাঁস নিয়েছে, ও আর এই দুনিয়াতে নেই, ওকে ঢাকা মেডিকেলে নিয়ে যাচ্ছে। আমি বাসায় আসছি। ওর কথা শুনে আমার তো বিশ্বাসই হচ্ছে না। তখন বললাম, আসো, আমি তোমার বাসার সামনে আসছি। এই বলে তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে ওয়াশরুম থেকে উজু করে রেডি হয়ে ওদের বাসার উদ্দেশ্যে রওনা হলাম। ওদের বাসা আমাদের বাসা থেকে হেঁটে গেলে 15 মিনিট। বাসা থেকে যখন বের হই তখন রাত 2:30। ওর বাসার সামনে গিয়ে বাইরে থেকেও ওর আম্মুর কান্নার শব্দ শুনতে পাচ্ছিলাম। সিনথিয়া এখনো আসেনি বিধায় আমি বাইরে আশেপাশে থেকেই ওর আসার জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নিলাম। ওর বাসার সামনে দিয়েই মেইন রোডে দারোয়ান ছাড়া আর কোনো মানুষ ছিল না। তাই ওর বাসা থেকে একটু সামনের দিকে আসার পরে আমি আমার ছায়ার সাথে অন্য একটি মেয়ের ছায়া দেখতে পেলাম। পেছনে তাকালাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। চারিদিকে রাস্তার আলো ছিল। চোখের ভুল মনে করে সেখানে দাঁড়িয়ে আশেপাশে ভালো করে অবজার্ভ করলাম। বেশ কিছুক্ষণ অবজার্ভ করার পরে একটু পেছনের দিকে তাকিয়ে আবার হাঁটা শুরু করলাম। পেছনে ফিরে আমার 5 থেকে 7 হাত দূরে একটা ছায়া এদিক ওদিক আবার ওইদিক এদিক ঘোরাঘুরি করছে এমন দেখতে পেলাম। আমার 30 থেকে 40 হাত দূরে এলাকার দারোয়ান বসা ছিল, এবং আশেপাশে রাস্তার লাইট জ্বালানো ছিল বলে ভয় তেমন একটা পাইনি। কিন্তু লাইট থাকার কারণে ছায়ার মুভমেন্টগুলো ভালো করে বুঝতে পারছিলাম। যখন থেকে এই ছায়া দেখা শুরু করলাম তখন থেকে আশেপাশের কুকুরগুলো কেমন যেন অমায়িকভাবে কান্না শুরু করে দিল। এর পূর্বে কিন্তু কোনো কুকুরের কান্না আশেপাশে ছিল না। আমি তখন চিন্তা করলাম, জীবনে তো অনেক কিছুই দেখলাম, এবার দেখি ক্যামেরায় রেকর্ড করব। আমি ঠিক 3:11-তে রেকর্ড শুরু করি, কিন্তু কোনো কিছুই আমার ক্যামেরায় ওঠে না। ক্যামেরা অন করি, সাথে সাথে ছায়ার মুভমেন্টগুলো বন্ধ হয়ে যায়। আবার ধীরে ধীরে কুকুরগুলোর কান্না মনে হচ্ছিল কমে যাচ্ছিল। তখনই সিনথিয়ার ফোন আসে, ও আসছে। আমি রেকর্ড করা অফ করে ওর বাসার সামনে যাই, কিন্তু লামিয়ার লাশ সেখানে ছিল না। ওকে সাথে সাথেই ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছিল। তাই কিছুক্ষণ থেকে আমি বাসায় চলে আসি, আর সারাটা রাস্তায় আমি এই ছায়াটাকে দেখতে পাই। আমি যখন বাসার গেইটে ঢুকবো তখনই লামিয়ার মতো একটা অবয়ব 20 থেকে 30 হাত দূরে দাঁড়িয়েছিল। আমি বাসায় না ঢুকে 2-3 মিনিট দাঁড়িয়ে দেখলাম অবয়বটাকে। আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই। এটা আর কেউ না, লামিয়ার কারিন জিন। আসলে তখন কষ্ট কাজ করছিল, ছোট বোনের মতো দেখতাম। তাই আমি বাসায় না গিয়ে তার কারিন জিনটির উদ্দেশ্যে কথা বলার জন্য পা বাড়াই, কিন্তু আমাকে আসতে দেখে সে হাওয়ায় মিশে গেল। বাসায় এসে আবার উজু করে শুয়ে পড়লাম। তখন স্বপ্নে দেখলাম জাস্ট অনেক উঁচু একটা পাহাড়ে বসে ও কান্না করছে। জানি না এর ব্যাখ্যা কি, আল্লাহ ভালো জানেন। অবশ্য ঘটনাটি এখানেই শেষ না। সকালে আমার ঘুম ভাঙে 11:40-এ। আমার পুরো শরীর ভার হয়ে গিয়েছিল। লামিয়ার মৃতদেহ পোস্টমর্টম করে নিয়ে আসতে 3:30 বাজে। লামিয়াকে আনার পরপরই ওদের বাসায় আসি, শেষ দেখাটা দেখার জন্য আর জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য। ওর লাশের খাটিয়া যখন কাঁধে নেই, আমি ছিলাম সামনের দিকে। কবরস্থান থেকে 20-25 হাত দূরে যখন কবরস্থানের এক পাশে আমি দেখি লামিয়া সম্পূর্ণ একা দাঁড়িয়ে আছে, একদম স্বাভাবিকভাবে, যেন জীবন্ত কোনো মানুষ কয়েক হাতে দূরে দাঁড়িয়ে। কয়েক মুহূর্ত দেখে আমি চোখ সরিয়ে নেই। এরপরে আর কোনো কিছু দেখলাম না।
জানাজা সম্পূর্ণ করার পর তাকে কবর দিয়ে আমি বাসায় চলে আসি। জানি না এই 3টি ঘটনা শুনে কি ভাবছেন। আমার জিন দেখার আরো অনেক মুহূর্ত ছিল। এমন অনেক সময় অনেককে দেখে ফেলতাম, বুঝতাম না যে এটা জিন। আমি আমার মতো নিচের দিকে তাকিয়ে গন্তব্যে চলে যাই। এই 3টা ঘটনায় আমার কাছের মানুষগুলো জড়িত এবং কিছুটা মিল ছিল, তাই এই ঘটনা 3টি শেয়ার করার সিদ্ধান্ত নিয়েছি। রাসেল ভাই, লেখায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আরেকটা কথা, ওই দিন রাতে যে ভিডিওটি রেকর্ড করেছিলাম ওই ভিডিওটা শেয়ার করে দিব। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন এবং তিনি বলেছেন যে সবাই ভালো থাকবেন, আর ঘটনাটি সিলেক্টেড যদি হয় আমাকে মেইল করে জানানোর অনুরোধ রইল। আমরা সাধারণত মেইল করে জানিয়ে দেই, ইনশাল্লাহ আপনাকেও জানিয়ে দেওয়া হবে, আর না হলে তো আপনি শুনছেনই আমাদেরকে। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আসলেই আমি অনেক সময় বলি যে আমাদের চারপাশে যে সমস্ত মানুষ আমরা দেখি বা যা ছায়া বা যা কিছু দেখি আমরা, তার কোনটা মানুষ আর কোনটা জিন এটা কিন্তু বোঝার কোনো উপায় নেই। শুধুমাত্র যখন কোনো বিপদে পড়ি তখনই আমরা বুঝতে পারি, ও আচ্ছা এটা মানুষ ছিল না, এটা হয়তো অন্য কোনো কিছু ছিল। চলে যাব আমাদের অন্য ঘটনাগুলোতে, এবং অন্য ঘটনাগুলো সম্পর্কে আপনারা জানেন এগুলো সেই ঘটনা যে ঘটনাগুলো অনেক পপুলার এবং আপনারা সবাই পছন্দ করেন, এবং আপনারা হয়তো কেউ শুনেছেন, কেউ শুনেননি, কেউ হয়তো আবার শুনতে চান। আমার মনে হয় যে প্রতি সপ্তাহে আমরা এরকম একটা অংশ রাখি, আজকেও রাখছি, ভালো লাগবে আপনাদের। কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাই সে সমস্ত ঘটনায়। তার আগে আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি আপনি সর্বদাই ভালোর দলে থাকেন। ভূত.com-এর সমগ্র টিমের প্রতি অফুরন্ত স্নেহ ও ভালোবাসা জ্ঞাপন করে আজ আমি একটি অন্যরকম ঘটনা নিয়ে হাজির হলাম। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। চলুন ঘটনায় যাওয়া যাক। সেদিন বান্ধবী মিতুর বাড়ি থেকে ফেরার পথে আটকে পড়ি আমরা। ঘন শাল জঙ্গল আর ঘন কালো রাত্রের মাঝে চারিদিক যেন ডুবে গেছে। এমনিতেই জঙ্গলমহল মাওবাদী এলাকা, বৃষ্টিও পড়ছিল প্রবল বেগে। এমন অবস্থায় বাইক দাঁড় করিয়ে আমরা কোথায় থাকব ভেবে না পেয়ে আরো খানিকটা এগিয়ে যাই বাড়ির পথে। মিতুর কথা শুনে এক রাত থেকে গেলে ভালো হতো, কিন্তু পারলাম না। কারণটা অবশ্য সজীব। সেই সময় ওর মানে আমার হাজব্যান্ডের মেয়েদের প্রতি আসক্তিটা একটু বেশি রকম ছিল। ও যেভাবে দেখছিল মিতুকে আমার সন্দেহ হয়, দেখতে যতটা সোজা সাপটা আদতেও সে কি তা? মন মেনে নিতে পারে না চট করে। টিভিতে সিরিয়ালে তো দেখি কিভাবে বরেরা একের বেশি মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। যা রটে তার কিছুটা তো ঘটে না। এসব ভাবলেই মাথাটা খারাপ হয়ে যায়। এই ধারণা আমার জন্মেছিল 1.5 বছর আগে। সব ঠিকই চলছিল, কিন্তু হঠাৎই একদিন ওর জামায় আমি একটি দাগ দেখে চমকে যাই। এদিকে আবার আমাদের কাজের মেয়ের সাথেও সে রসিয়ে কথা বলে। আমাকে সন্দেহ করতে বাধ্য করে সে, যদিও আজ আমার চিন্তাধারা সম্পূর্ণ বদলে গেছে তাকে নিয়ে। নমস্কার শ্রোতা বন্ধুরা, অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। জানি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি সুকান্ত মাইতি আজ অনেক দিন পর আবারও আপনাদের কাছে একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। আসলে বিগত 2 মাস ধরে আমি ছুটিতে কলকাতায় ছিলাম। বেশ কয়েকটি ঘটনা কালেক্ট করেছি, কিন্তু সাব্বিরজির এইভাবে চলে যাওয়াতে মনটা খুবই খারাপ হয়ে যায়, তাই আর ঘটনা লিখে দিতে পারিনি। মনকে সামলে আবারও আপনাদের সামনে হাজির হলাম। আজ যে ঘটনা শেয়ার করব সেটা খানিকটা অন্যরকম। কতটা ভয়ের জানি না, সেটা আপনারাই বিচার করবেন। চলুন আর কথা না বাড়িয়ে ঘটনায় প্রবেশ করি। ছুটিতে কলকাতায় ফেরার পর একদিন সকাল সকাল আমার গ্রামের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। বেলা 11টা নাগাদ গ্রামের বাড়িতে পৌঁছে সেখানে মায়ের হাতের গরম গরম নাস্তা খেয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে যাওয়ার সময় হঠাৎই রাস্তায় আমার ছোটবেলার স্কুলের বান্ধবী নন্দার সাথে দেখা হয়। নন্দার 4 বছর হলো বিয়ে হয়েছে। বিয়েতে ডাক থাকলেও বিদেশে থাকার কারণে আসতে পারেনি। যাই হোক, নন্দাকে দেখে খুবই খুশি হই। দেখি নন্দার হাত ধরে তার বছর 3 ফুটফুটে ছেলেও দাঁড়িয়ে আছে। আমি একগাল হেসে আর কথা না বাড়িয়ে একেবারে ডেকে নিয়ে যাই বাড়িতে, জমিয়ে আড্ডা দেব বলে। বাড়ি গিয়ে আড্ডা দিতে দিতে
নানা কথার মাঝে আমার ভূত চটকমে ঘটনা শেয়ার করার কথা ওঠে। খেয়াল করলাম নন্দা খানিকটা মুষড়ে পড়ল। আমি পরিস্থিতি স্বাভাবিক করতে, ওর হাজবেন্ড সজীবের কথা জিজ্ঞেস করতে ও কোনো উত্তর না দিয়ে চুপচাপ বসে থাকে। কয়েক মুহূর্ত চুপ থাকার পর হঠাৎ সে বলে, আচ্ছা, তুই তো ঘটনা শেয়ার করিস, তোকে একটা ঘটনা বলছি, দেখ, শেয়ার করার মতো হলে শেয়ার করিস। আমি শুনে আনন্দে নড়ে চড়ে বসি। তখনই বললাম, আচ্ছা তাই, বলতো শুনি। আমার সম্মতি পেয়ে নন্দা বলতে শুরু করে। 2022-এর জুন মাস, বৃষ্টি পড়ছিল চরম। তারপর তখন আবার রাত। আমিও সজীব ঝাড়গ্রাম থেকে আমার বান্ধবী মিতুর বাড়িতে একটি অনুষ্ঠান অ্যাটেন্ড করে বাড়ি ফিরছি। মিতু বারবার থেকে যেতে বললেও সজীবের জন্য চলে আসি। যাই হোক, বাইকের পেছনে বসে সেই সব কথা ভাবতে ভাবতে কখন যে হারিয়ে গেছি জানি না। হুঁশ ফিরতেই দেখি আমরা একটা পুরনো বাড়ির বাইরে এসে দাঁড়িয়েছি। আমি গাড়ি থেকে নামাতে সজীবও নামল। বাড়িটার দিকে তাকালেই মনে হয় কোনো এক ভয়ঙ্কর কাণ্ড কারখানায় জ্বলে পড়ে গেছে। সজীব বাড়িটার দরজার কাছে এগিয়ে যেতেই আমি বলে উঠলাম, আরে আরে কি করছো? কার বাড়ি জানি না, কেউ থাকে কিনা তাও জানি না, কি আছে এখন ভেতরে তাও তো বুঝতে পারছি না, ঢুকলেই হলো নাকি? সজীব আমাকে পাত্তা না দিয়ে দরজা ঠেলতে লাগলো। হালকা চাপ দিতেই দরজা খুলে যায়। অগত্যা সজীব ভেতরে ঢোকার সাথে সাথে আমিও ভেতরে ঢুকলাম। মোবাইলের টর্চ দিয়ে এদিক ওদিক দেখার চেষ্টা করলাম, কোনো কিছুই দেখা যাচ্ছে না। হঠাৎ খেয়াল হলো আমার কাঁধের ব্যাগে একটা বড় টর্চ আছে। সেটা বের করে জ্বালিয়ে এদিক ওদিক দেখতে থাকলাম। সামনের জায়গাটা বিশাল। মেঝেতে এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে ধুলো বালি, শুকনো পাতা, জঞ্জাল পড়ে আছে। সামনের দিকে চলে গেছে দোতলার সিঁড়ি। বারান্দায় একটা আয়না আর তার পাশেই একটা টেবিল রাখা। ততক্ষণে ভয় কাটিয়ে বললাম, বাহ, চমৎকার, বেশ ভালোই তো, ভেতরে এলাম। এখানে বসেই রাতটা পার করা যাবে, কাল সকালে বাড়ির জন্য রওনা দেওয়া যাবে, কি বলো? সজীব বাইকটা বাড়ির ভেতরে নিয়ে এলো আর ডিকি থেকে ওর বাইক সাফ করার কাপড়টা বের করে বেশ কিছুটা জায়গা ঝেড়ে ছুড়ে বসার মতো উপযোগী করে তুলল। এরপর সিটের নিচ থেকে 3 হাত লম্বা একটা ছোট্ট ত্রিপল বের করে সেটা মেঝেতে পেতে বসে পড়লাম আমরা। কি, বসবে না? আসলে সজীব মাঝে মধ্যেই বন্ধু বান্ধবের সাথে পাহাড় জঙ্গলে বেড়াতে যেত, তাই টুকটাক জোগাড় যন্ত্র ওর বাইকে সবসময়ই গোছানো থাকে। যাই হোক, আমিও বসে পড়লাম। সজীব রুমাল দিয়ে মাথা মুছতে থাকলো। জামা কাপড় একেবারে প্রায় ভিজে গেছে। কি আর করব, এখানে শুকনো জামা কাপড় তো আর পাওয়া যাবে না, তাই সেগুলো পরেই বসে থাকলাম। সজীব জামাটা খুলে খালি গেঞ্জি পরে বসে রইল। ইতোমধ্যে ঝড় আর জলের বেগও আরো বেড়ে গেছে। দরজা দিয়ে জলের ছিটে ক্রমশ ভেতরে আসছে। হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া শরীরের প্রত্যেকটা হাড়কে নাড়িয়ে দিচ্ছে। সজীব ভীষণ ঘুম কাতুরে। ও আমার কোলে মাথা রেখে ঘুমোতে যাবে, ঠিক সেই মুহূর্তে পাশে অন্ধকারের মধ্যে ঝাঁট দিয়ে জড়ো করা ধুলো ও শুকনো পাতার স্তূপের ওপর খসখস শব্দে অপর একটি প্রাণীর অস্তিত্ব আমরা টের পেলাম। শব্দটা শুনে সজীব শুতে গিয়ে থমকে যায়। টর্চটা জেলে দেখতে যাবে, ঠিক সেই সময় প্রাণীটি তার চিরাচরিত মায়াবী কণ্ঠে ডেকে ওঠে, তার সহাবস্থান ও পরিচয় জাহির করে ম্যাও ম্যাও শব্দে। টর্চের আলো পড়তেই আমি চাপা আতঙ্কে হঠাৎই শিউরে উঠি। টর্চের আলোয় দেখলাম একটা কুঁচকুঁচে কালো বেড়াল নিকুশ কালো আঁধারের চেয়েও বেশি ফুলো মুখ করে আমাদের দিকে তাকিয়ে আছে। টর্চের আলো প্রতিফলিত হয়ে তার সবুজ চোখগুলো অদ্ভুতভাবে জ্বলছিল। ভয়ে আমি ওর হাত শক্তভাবে চেপে ধরি। এটা বুঝতে পেরে সজীব একগাল হেসে বলে, আরে ধুর, এত ভয় পাচ্ছ কেন? ওটা তো বেড়াল, বাঘ তো নয়। দেখো, সে হয়তো আমাদের মতো বৃষ্টির হাত থেকে বাঁচতে আশ্রয় নিয়েছে। ভালোই হলো, এই অন্ধকারের রাজপুরীতে তোমার একটা সঙ্গী তো জুটল। আমার তো বেজায় ঘুম পেয়েছে, আমি ঘুমালাম, তুমি বরং সঙ্গীর সাথে কথা বলো, কেমন? এই বলে শুয়ে পড়ার 10 মিনিটের মধ্যেই দেখি ও ঘুমিয়ে পড়েছে। কিন্তু আমার ঘুম এলো না। দু চোখ যেন অজানা এক ভয়ে আতঙ্কে দোদুল্যমান। একটা খটকা মনের ভেতরে ঘুরপাক খাচ্ছে। এই ঘোর জঙ্গলে বিড়াল আসবে কোত্থেকে?
আশেপাশে তো কোনো গ্রাম বা তেমন লোকবসতি নেই। ব্যাপারটা খুবই অস্বাভাবিক। বৃষ্টি একটু ধরে এলে ঝোড়ো হাওয়াটা থেকে থেকেই হচ্ছিল। রাত যতই বাড়তে লাগলো, ঝিঝি পোকার ডাক আর ঠান্ডা কনকনে হাওয়ায় পরিবেশটা ততই ভীষণ ভয়ঙ্কর হতে লাগলো। টর্চ লাইটের আলোই একমাত্র সম্বল আমাদের, তাই কিছুটা জায়গায় আলো করে রেখেছে, বাকি চারপাশ ভীষণ অন্ধকার। এরই মাঝে দমকা হাওয়া ভাঙা খিড়কি দরজাটা বিকট আওয়াজ করে একবার খুলে গিয়ে আবার কিছুটা বন্ধ হয়ে থেমে গেল। আমার ঘুম এমনিতেই কম, তার উপর এরকম গা ছমছমে ভুতুরে পরিবেশ, ঘুম মোটেও আসবে না। এদিকে সজীব ভোঁস ভোঁস করে ঘুমোচ্ছে দেখে আর পাথরের মতো বসে থাকতেও পারলাম না। আলতো করে তার মাথাটা কোল থেকে নামিয়ে উঠে পড়লাম। মোবাইলের ফ্ল্যাশ লাইটের আলোয় এদিক ওদিকটা ঘুরে দেখব ভেবে মনের মধ্যে ভয় ক্রমশ দানা বাঁধলেও তুই তো জানিস কৌতূহলটা চিরকালই আমার একটু বেশি। সজীবের কাছে জ্বলন্ত টর্চ লাইটটা ছেড়ে এগিয়ে গেলাম বারান্দার দিকে। বারান্দায় আসবাবপত্র কিছুই নেই, শুধু আয়না আর টেবিল ছাড়া। আমি আস্তে আস্তে সেই দিকে এগিয়ে গেলাম। আয়নাটা বেশ পুরনো, একটা মোটা ধুলোর আস্তরণ তার উপরে জমেছে, তবে দেখে বোঝা যায় আয়নাটা বেশ সুন্দর দেখতে। এককালে হয়তো অনেকেরই রূপসজ্জার সাক্ষী ছিল এটি। টেবিলটা মোটা কাঠের তৈরি। আয়নাটা খুব লম্বা নয়, আমার হাঁটু পর্যন্ত হবে। হাত দিয়ে আয়নার ধুলোগুলো একটু পরিষ্কার করতে যেতেই যেন তড়িৎ খেলে গেল। এক ঝটকায় কিছুটা পিছিয়ে গেলাম। ঠিক তখনই বাইরের আকাশটা গর্জে উঠল। বজ্রপাত সহ বিদ্যুতের ঝলকানিতে আয়নার দিকে তাকাতেই আমি আতঙ্কে আঁতকে উঠে প্রায় কাঠ হয়ে যাই। সেই কয়েক সেকেন্ডের সৃষ্ট আলোয় দেখি একটি নারী অবয়ব আয়নার ভেতর দাঁড়িয়ে। মুখটা বোঝা যাচ্ছিল না, চোখের জায়গায় কালো ধোঁয়া। হুঁশটা ফেরে পেছন থেকে আসা বিড়ালের ঘর ঘর শব্দে চমকে উঠি। সেই ঘর ঘর শব্দে কিছুক্ষণ আগে পর্যন্ত যে বিড়ালের কণ্ঠ থেকে কোমল অনুনয়ের মেও মেও স্বর বেরোচ্ছিল, সেই বিড়ালের কণ্ঠ থেকে এখন বিরক্তির ঘর ঘর শব্দটা বুকের মধ্যে ছ্যাঁত করে লাগলো। অবাক হওয়ার তখনও অনেক বাকি ছিল। দেখলাম বিড়ালটা ঘর ঘর করতে করতে আমার পাশ কাটিয়ে এক লাফে প্রথমে গিয়ে টেবিলটার উপরে বসল এবং ঠিক পর মুহূর্তেই একটা বিকট শব্দে ম্যাও ম্যাও করে আবারও এক লাফ দিয়ে আয়নাটা ভেঙে ভেতরে ভেসে ওটা নারীর অবয়বের কোলে গিয়ে বসল। এও কি সম্ভব? আমার বিশ্বাস ও অবিশ্বাসের হুঁটোপুটিতে হতবাক হয়ে দাঁড়িয়ে দেখছি। চারিদিকের পরিবেশটা ঘোলাটে হয়ে এলো। মোবাইলের ফ্ল্যাশ লাইটের আলো তখনও সেই ভাঙা আয়নার উপর পড়ে আছে, তবে আলো প্রতিফলিত হওয়ার পরিবর্তে ভেদ করে ভেতরে গিয়ে পড়ছে। এ যেন আয়না নয়, একটা জানালা। তার কাঁচ একটু আগে বিড়ালটা ভেঙে ভেতরে ঢুকেছে, তবে এখন আর সেই নারী অবয়বকে দেখতে পাচ্ছি না। আয়নার উপরে ভেসে ওঠা বারান্দা ও টেবিলের অংশ ক্রমশ ঝাপসা হয়ে এসে পুরনো দিনের সাদা কালো সিনেমার মতন দৃশ্যপট ভেসে উঠল। সেদিন আমি যা দেখেছিলাম তার বর্ণনা নিজের মুখে কতটা ঠিক করে দিতে পারবো জানি না। হতভম্ব হয়ে আমি শুধু দাঁড়িয়ে পুরোটা দেখে গিয়েছিলাম। আমি দেখলাম একটা সাধারণ মধ্যবিত্ত বাড়ি, যেখানে থাকেন একজন ভদ্রলোক ও তার স্ত্রী ও ছেলে। বেশ ভালো চলছিল তাদের সংসার, কিন্তু তাদের সাংসারিক জীবনে যেন হঠাৎই একদিন শনির দৃষ্টি পড়ল। ঘটনাটা যেন একটু তাড়াতাড়ি ঘটে যাচ্ছিল কোনো এক মোড় ঘোরানোর চেষ্টায়। একদিন হঠাৎ ছেলেকে স্কুল থেকে আনার সময় স্ত্রী দেখল তার স্বামী একজন বছর 30-এর নারীর সাথে হেসে হেসে কথা বলছে। স্ত্রীটি অবাক হয়ে ভাবল তার স্বামী ফ্যাক্টরির কাজ ছেড়ে এখানে কি করছে। এভাবেই কিছুদিন কেটে যায়। মাঝে মধ্যেই সে রাস্তায় তার স্বামী ও সেই মহিলাটিকে একসাথে দেখত, কিন্তু ঘরে ফিরে জিজ্ঞেস করলে তার স্বামী কোনো উত্তর দিত না। এমনই একদিন স্ত্রীটি তার স্বামীকে হাতে নাতে ধরবে বলে স্কুল থেকে ফেরার পথে যখন তাদের আর দেখতে পেল না, তখন খুব হতাশ হয়ে বাড়ি ফিরে আসে। বাড়ির গেটে ঢুকতে সে দেখতে পেল সেই মহিলাটি তার বাড়ি থেকে বেরোচ্ছে। এদিকে তার স্বামী দরজার সামনে দাঁড়িয়ে, জামার নিচের দিকে কয়েকটা বোতাম তার খোলা তখনও। কয়েকদিন পর আবারও একই ঘটনা। ইতিমধ্যে একটা অশান্তি ঘটেছিল তাদের মধ্যে। স্বামীকে জিজ্ঞেস করার সত্ত্বেও কোনো কিছু বলতে সে রাজি ছিল না। এভাবে দ্বিতীয় দিন দেখার পর স্ত্রী আর সহ্য করতে পারছিল না স্বামীকে। তার পাশে যেতেও, তার সাথে কথা বলতেও ঘেন্না হচ্ছিল, সামনে দাঁড়াতেও তার ঘেন্না হচ্ছিল। স্ত্রী ঠিক করল
তাকে এভাবে ঠকানোর বদলা সে নেবেই, এভাবে অপমান করার সাজা সে দেবেই। তাই ঠিক করে সে স্বামীকে খুন করবে। একদিন স্কুল থেকে ফেরার পথে পুনরায় তার স্বামীকে সেই মহিলার সাথে দেখে সে আর সহ্য করতে পারে না। হয়তো স্বামীও তাকে দেখেছে, কিন্তু কোনো কথা বলেনি। সারা দুপুর যেন ঝড়ের আগে শান্ত অবস্থার মতন কেটে গেল। স্বামী ভাবল যেন কোনো কিছুই হয়নি। রাতে খাওয়া দাওয়ার পর স্বামী ঘুমিয়ে পড়লে ছেলেকে অন্য ঘরে শুইয়ে রেখে এসে স্বামীর গলায় স্ত্রী নরম ছুরির ফলাটি ঢুকিয়ে দিল। সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে রক্ত বন্যায় ভেসে গেল বিছানা। স্ত্রীর বুকের জ্বালা এতটাই ছিল যে চিৎকার করতে করতে সে বলতে লাগলো, আর করবি এমন? আর যাবি অন্য কারো কাছে? যা, চলে যা। পরদিন পুলিশ এসে যখন স্ত্রীকে নিয়ে যাবার জন্য রওনা হচ্ছে, ঠিক সেই মুহূর্তে অপর মহিলাটি স্ত্রীটির সামনে এসে দাঁড়ায়। সে করুণার স্বরে বলে, আপনার স্বামী বড় ভালো মানুষ ছিলেন, আপনি তাকে এভাবে কেন মারলেন? স্ত্রীটি ক্ষিপ্ত গলায় বলে উঠল, চরিত্রহীনা, তুই আমার জীবনটা নষ্ট করেছিস। তোর রূপে আকৃষ্ট হয়ে আমার স্বামী আমার থেকে দূরে সরে যাচ্ছিল, তাই আমি তাকে মেরে ফেলেছি। মহিলাটি অবাক হয়ে বলল, কি বলছেন? আমার সাথে আপনার স্বামীর কোনো সম্পর্কই ছিল না, আপনি ভুল ভাবছেন। আসলে আমার স্বামীর দুটো কিডনি নষ্ট হয়ে গিয়েছিল। এদিকে কিছুদিন হলো আপনার স্বামী নিজের চাকরিটা হারিয়েছিল। কিভাবে সংসার চালাবেন ভেবে না পেয়ে আমার খবর পেয়ে আমার সাথে দেখা করেন। আমারও একটি কিডনির প্রয়োজন ছিল। আপনার স্বামী তার কিডনি আমার স্বামীকে দেওয়ার জন্য রাজি হন। আমি তাকে নগদ 2 লাখ টাকা দেওয়ার কথা বলে এসেছিলাম। এরকম একটা সময় আপনার স্বামী আমার উপর এত উপকার করেছিলেন তা ভাষায় প্রকাশ করার মতো নয়। সেদিন আপনার বাড়িতে আমি টাকা দিতে গিয়েছিলাম। পরে যেদিন আবারও আপনার স্বামীর সাথে আমাকে দেখেছিলেন, তিনি তার 3 দিন আগে হাসপাতালে কিডনি ডোনেট করে এসেছিলেন। গত 26 তারিখে আমার স্বামীর অপারেশন হয়। তার 2 দিন আগেও আপনার স্বামীর সাথে আমি দেখা করি, এটা নিশ্চিত করতে উনি যেন শেষ মুহূর্তে পিছিয়ে না যান। সত্যি কথা বলতে ওনার মতো স্বামী আপনার ভাগ্যে ছিল না, তাই হয়তো আপনি আজ হারিয়ে বসলেন। কথাগুলো শোনা মাত্রই স্ত্রীটি পুলিশের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে এক ছুটে ঘরের ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। পুলিশও হতভম্বের মতো দাঁড়িয়ে থাকে। তারাও এই বিষয়টি শুনে অবাক। হতভম্ব পুলিশের সামনে জল করে জ্বলে উঠল সেই স্ত্রীর দেহটি। আগুনের জ্বালায় ঘরের চারিদিক ছুটতে লাগলো সে। সারা ঘরে তারা আগুন দাউ দাউ করে জ্বলছে। এরই মাঝে উপস্থিত ভিড়ের পায়ের মাঝখান দিয়ে কোথা থেকে একটা কুচকুচে কালো হুড়ো বিড়াল বেরিয়ে এসে বিকট স্বরে ম্যাও ম্যাও করতে করতে এক লাফে জানালার কাঁচ ভেঙে ঘরের ভেতরে জ্বলতে থাকা স্ত্রীটির কোলে গিয়ে উঠল। আর তার ব্যাপারটা সহ্য করতে পারি না, চিৎকার করে পড়ে যাই। হুঁশটা ফেরে সজীবের ডাকে ও বাইরের জঙ্গলে পাখির কিচিরমিচির ডাকের শব্দে হঠাৎই ধরফর করে ত্রিপদের উপরে উঠে বসে দেখি সকাল হয়ে গেছে। সবুজ শালবনের পাতার আড়াল দিয়ে সকালে স্নিগ্ধ মিষ্টি রোদ ঘরটার ভেতরে এসে পড়েছে। আমি কিছু বলতে যাব তার আগেই সজীব বলে উঠল, চলো এবার যাওয়া যাক। সজীবকে থামিয়ে আমি গত রাতের সমস্ত ঘটনা খুলে বলাতে সে একগাল হেসে বলে, স্বপ্ন, তুমি নির্ঘাত স্বপ্নে ভুলভাল দেখেছ। তুমি তো এখানেই শুয়েছিলে আমার পাশেই। ঠিক সেই সময় আয়নাটার দিকে চোখ গেল আমার। তখনই চমকে উঠে দেখি আয়নাটা ভাঙা। সজীবকে ডেকে দেখাই এবং বলি, রাতে আয়নাটা ভাঙা ছিল না, কিন্তু এখন ভাঙা। সজীব তার উত্তরে একটা এক্সপ্লেনেশন দেয়। হয়তো রাতে ঝড়ে কোনো ডালপালা এসে বা কোনো কিছু এসে আয়নাটার গায়ে আঘাত করেছে, বা হয়তো ভাঙা ছিল আমরা খেয়াল করিনি। আর কিছু বলার থাকে না। ত্রিপল গুছিয়ে বাইকে করে আমরা খড়গপুরের উদ্দেশ্যে রওনা দেই। মনে মনে ভাবলাম, এখন বিড়ালটার কথা বললে হয়তো সজীব বলবে সেটি কোথাও চলে গেছে, তাই চুপচাপ বাড়ি ফিরে আসি। আমিও নন্দা থামার পর একগাল হেসে এবং একটু বিরক্তির স্বরে তাকে বললাম, ধুর, আমার সময়টা নষ্ট করলি তো। কোথা থেকে স্বপ্ন দেখা আজগুবি গল্প শোনালি? এসব ভূত.com চলবে না। বাস্তবে কিছু ঘটলে সেটা বল। এসব স্বপ্নের কাল্পনিক ঘটনা ভূত.com একেবারেই যায় না। নন্দা চুপচাপ শুনছিল অন্যমনস্ক হয়ে। আমার দিকে না তাকিয়ে সে একটা দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল, পৃথিবীতে কোনটা বাস্তব
আর কোনটা কাল্পনিক তা তুই আমি কেউই সঠিকভাবে বিচার করতে পারি না। তোর কাছে যেটা কাল্পনিক সেটা আমার কাছে চরম বাস্তব অভিজ্ঞতা। আচ্ছা, তোর অনেক সময় নষ্ট করলাম, আসি রে। ব্যাপারটা বিগড়ে যাচ্ছে বুঝে আমি নন্দাকে থামিয়ে বললাম, আরে আরে রাগ করিস কেন? আচ্ছা ঠিক আছে, আমি তোর কথা বিশ্বাস করেছি, দেব ভূত.com-এ, যদি সিলেক্টেড হয় জানাবো তোকে। এখন বল, সজীব কেমন আছে, কোথায় সে, ওর কাজবাজের খবর কি? উত্তরে আবারও দীর্ঘশ্বাস ফেলে নন্দা বলল, সজীব কেমন আছে? ভালো আছে, আমাদের জন্য মরেও বেঁচে আছে। সেদিনে সেই ঘটনা ঘটার পর প্রায় 9 মাস কেটে যায়, তবুও মাঝে মাঝেই সেই ঘটনার দৃশ্য চোখের সামনে ভেসে উঠত। সজীবের মেয়ের দোষ নেই, সে নিজেই আমাকে কথা বলেছে, স্বীকার করেছে যে আমাকে জ্বালানোর জন্য সে কাজগুলো করত। আমার সুখী পরিবার আবার সুখে ভরে ওঠে। ছেলেটা দিন দিন বড় হচ্ছে, সংসারে প্রচুর খরচ। এরই মাঝে সজীবের চাকরিটা চলে যায়, মাস 5 হলো। তুই তো জানিস সজীব সামান্য একটা কেরানির চাকরি করত, যা মাইনে আসতো তাতে আমাদের কোনো রকমে ঘর ভাড়াটারা দিয়ে চলে যেত। আমার বাপের বাড়ির অবস্থাও তো জানিস, তাই কাজ চলে যাওয়াটায় ও কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। এদিকে আমাদের ঘূর্ণাক্ষরেও কোনো কিছু বুঝতে দেয়নি। আমি নন্দাকে থামিয়ে দিয়ে বলে উঠলাম, সে কি, আমাকে কিছু বলিসনি কেন? আমি কোনো না কোনো একটা কাজের জোগাড় করে দিতাম। তুই কবে জানতে পারলি ওর কাজ নেই? যাই হোক, তুই কোনো চিন্তা করিস না, একটা ব্যবস্থা হবেই। নন্দা শুকনো মুখে জানায়, মানুষটা প্রতিদিন নিয়মিত কাজে যাওয়ার মতো ঘর থেকে বেরিয়ে যেত, তাই কিছু বুঝতে পারিনি। দিন 15 আগে হঠাৎ ওর এক বন্ধু এসে জানায় সজীব হাসপাতালে। কি হয়েছে জিজ্ঞেস করতে কিছু না বলে আমাকে সঙ্গে সঙ্গে যেতে বলে। গিয়ে দেখি সজীব জেনারেল বেডে শুয়ে আছে। ডাক্তার এসে বললেন, সমস্যা নেই, 2 দিনের মধ্যে ওনার ছুটি হয়ে যাবে, তবে এবার থেকে উনি আর ভারী কাজ করতে পারবেন না। সজীব নাকি টাকার বিনিময়ে এক মরণাপন্ন ব্যবসায়ী জীবন বাঁচিয়ে নিজের একটি কিডনি বিক্রি করেছে। আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছিল। আমি ঠায় নন্দার দিকে তাকিয়ে থাকি, কিছু বলতে পারি না। নন্দা আসি রে বলে উঠে যায়। 1 বছর আগে সেই পোড়া বাড়িতে নন্দার আয়নায় দেখা ঘটনা কি তাহলে সত্যি নাকি কাল্পনিক জানি না। তার সঙ্গেই বা সজীবের এই অবস্থার করুণ কোনো সম্পর্ক আছে কিনা বলতে পারি না। আমি চুপচাপ বসে রইলাম। এই ছিল ঘটনা। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে সেটাও আমাদেরকে জানাবেন। ঘটনাটা খুবই বাস্তব নির্ভর একটা ঘটনা, আপনারা বুঝতেই পারছেন। এখনো পর্যন্ত আমরা কেউ জানি না স্বপ্ন নাকি সেটি সত্যি দেখেছিল কেউ। একটি আয়না কিভাবে একটি জানালায় পরিণত হয় সেই রহস্য ভেদ করার ক্ষমতা হয়তো আমার নেই। আমার যেটুকু ক্ষমতা আছে, ভয়ের কোনো ঘটনা যখন কেউ আমাদের পাঠান সেটি আপনাদের সামনে নিয়ে এসে হাজির করা। তাই করলাম। বিচারের ভার আপনাদের ওপরে। লিখুন কমেন্ট সেকশনে। এবং সুকান্ত মাইতিকে ধন্যবাদ ঘটনা পাঠানোর জন্য। আরও একবার বলি, আমাদের ইমেল অ্যাড্রেস russell.bhut.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপও পাঠিয়ে দিতে পারেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। তবে জানিয়ে দিই, এই ঘটনাটি একটি ইমেল এবং আমি ইমেলটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। প্রিয় রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন, আর আপনি তো সবসময় ভালোর দলেই থাকেন। আমি ভূত FM ও ভূত.com-এর একজন নিয়মিত শ্রোতা। এক কথায় ভূত.com-এর কাহিনী না শুনলে আমার ঘুমই আসে না। আমি রাকিবুল শুভ বলছি, ফরিদপুর সদর, ফরিদপুর জেলা থেকে। এর আগেও আমি একটা কাহিনী পাঠিয়েছিলাম 2015 সালে ভূত FM-এ, কিন্তু কাহিনী পড়ে শোনানো হয়নি, যার কারণে আর পাঠানোর সাহস করিনি। তো এখন যে কাহিনীটি বলছি এটা শরীয়তপুর জেলার গোসাইহাট উপজেলার ধীপুর নামক গ্রামে। আমি তখন আব্বু আম্মুর চাকরির সুবাদে সেখানে থাকতাম। ঘটনাটি ঘটে 2010 সালে। তখন আমি 3 নম্বর ধীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলাম। আমার এক বন্ধু, তার নাম নীরব। আমরা বেশিরভাগ সময় একসাথে থাকতাম। বলে রাখা ভালো, ওই নীরবের বাসা আমাদের স্কুলের পেছনে কিছুটা গ্রামের ভেতরে ছিল। আপনি হয়তো জানেন, শরীয়তপুর ওই অঞ্চলটায় প্রচুর পানের চাষ হয়। তো ওই নীরবদের বাসার আশপাশে, এমনকি আমাদের স্কুলের আশপাশ দিয়েও অনেক পানের বরজ ছিল। যাই হোক, ঘটনায় আসি। নীরবরা ছিল 4 ভাই। তাদের মধ্যে নীরব ছিল তৃতীয়, আর ছোট একটা ভাই ছিল। হঠাৎ একদিন নীরবের ছোট ভাইকে খুঁজে পাওয়া যায় না। পরবর্তীতে এলাকায় মাইকিং করা হয় এবং পুরো উপজেলা জুড়ে তন্ন তন্ন করে খুঁজে তাকে পাওয়া যায় না। বলে রাখা ভালো, সময়টা ছিল বর্ষাকাল, যার কারণে বদ্ধ জায়গায় খুব সহজেই পানি জমত, যার কারণে নীরবদের বাসার আশেপাশের বদ্ধ নিচু জায়গাগুলোতে পানি জমে গিয়েছিল। নীরবদের বাসার পাশে 3টা পানের বরজ ছিল একসাথে, আর তার মাঝখানে একটা ছোট ডোবার মতো ছিল। যাই হোক, এবার ঘটনায় আসি। তো হারানোর 3 দিন পর এক পান চাষি সকালে নামাজ আদায় করার পর সেই পানের বরজে কাজ করতে যায়। পরবর্তীতে যখন কাজ শেষে সে ওই ডোবায় হাত ধুতে যায়, হঠাৎ করে একটা বাচ্চার লাশ ওপরে ভেসে ওঠে। আর ওই পান চাষি দেখে প্রচন্ড ভয় পায়। পরবর্তীতে সে গ্রামের লোকজন নিয়ে আসে এবং দেখে বুঝতে পারে যে এটা নীরবের ভাইয়ের লাশ। কিন্তু মজার বিষয় হলো, বাচ্চাটি হারানোর পর বাসার আশেপাশের জলাশয়গুলোতে তাকে লোক দিয়ে খোঁজা হয়েছিল, এমনকি ওখানেও খোঁজা হয়েছিল। তো এলাকা সবাই ভাবতে থাকে হয়তো কেউ শত্রুতার জের ধরে তাকে মেরে ফেলেছে এবং এখানে পুঁতে রেখেছে। পরবর্তীতে স্কুল টাইমে আমি ওখানে যাই, লাশটা দেখে আসি, এরকম একটা চিন্তা থেকে। লাশটা দেখে আমিও ভয় পাই, কারণ লাশের শরীরের বিভিন্ন জায়গা সাদা হয়ে গিয়েছিল এবং ফুলে গিয়েছিল, আর লাশটা খুব করুণ দৃষ্টিতে তাকিয়েছিল। আর একটা জিনিস খেয়াল করেছিলাম, লাশটা তার হাত দুটো এমন ভাবে রেখেছে যেন সে কাউকে ফেরানোর চেষ্টা করছে। যাই হোক, পরবর্তীতে পুলিশ আসে সেখানে এবং যাবতীয় ফর্মালিটিস শেষ করে লাশটাকে দাফন করা হয়। ঘটনাটা এখানে শেষ নয়, ঘটনা এখান থেকে শুরু। বলে রাখা ভালো, আমাদের স্কুলের নাইট কোচিং হতো সন্ধ্যা থেকে রাত 9টা পর্যন্ত। তো ওই ঘটনার 2 দিন পরে আমার এক বন্ধু রাজন, তার বাড়ি ওই গ্রামেই ছিল। সে ওই গ্রামের রাস্তা ধরে সন্ধ্যায় স্কুলে দৌড়াতে দৌড়াতে এসে হাঁপাতে হাঁপাতে অজ্ঞান হয়ে যায়। পরে তার জ্ঞান ফিরলে সে বলে সে রাস্তা দিয়ে আসার সময় একটা কালভার্ট পড়ে, সেই কালভার্টের ওপর একজন নারীকে দেখেছে যে বধূ এসেছিল। তো পরবর্তীতে যখন সে তার মুখ দেখে, তখন তার মুখটা ছিল কিছুটা করে একটা জন্তুর মতো। এটা দেখেই সে দৌড়ে চলে আসে এবং নারীটিও তার পেছন পেছন ধাওয়া করে। পরবর্তীতে গ্রামে ব্যাপারটা জানাজানি হয়ে যায়, কেউ ছেলে মেয়েদের বানানো গল্প বলে উড়িয়ে দেয়। এই ঘটনার পরের দিন সন্ধ্যায় এক পান চাষি ওই কালভার্টের ওপর দিয়ে যাচ্ছিল এবং সেও একই ঘটনার সম্মুখীন হয়। এবং আরেকটা জিনিস অতিরিক্ত দেখা যায়, সে দেখে একটা মাংসের টুকরা আপনা আপনি রাস্তার এক পাশ থেকে অন্য পাশে চলে গেল। এটা দেখে সে আর নিতে পারে না, সে ওখানেই জ্ঞান হারিয়ে ফেলে। পরবর্তীতে একদল যুবক তাকে পেয়ে তার বাসায় নিয়ে যায় এবং জ্ঞান ফেরানোর চেষ্টা করে। জ্ঞান ফেরার পরে সে সবাইকে সবকিছু খুলে বলে। এবার গ্রামবাসী একটু ভয় পায়। পরবর্তীতে বিভিন্ন সময় ওই কালভার্টের ওপর দিয়ে মানুষজন বিভিন্ন জিনিস দেখত, কেউ ষাঁড় দেখত, কেউ ভেড়া দেখত। গ্রামের কিছু মুরব্বী এর পরে বলতে শুরু করে গ্রামে আলিয়া দানার আগমন ঘটেছে। বলে রাখা ভালো, আলিয়া দানা মূলত পিশাচ টাইপের কিছু, যা তাদের গ্রামের ভাষায় বলা হয় আলিয়া দানা। যাই হোক, পরবর্তীতে গ্রামের মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে সন্ধ্যার পরে বাসা থেকে বের হওয়া বন্ধ করে দেয়। আর যারা অতিরিক্ত সাহসী ছিল তারা বের হতো, কিন্তু একজন আরেকজনের সাথে হাতে শিকল আটকে রাখত। কিন্তু দুঃখের বিষয়, তাতেও লাভ হয় না। মাগরিবের আজানের পরে মনে হতো আকাশটা কালো হয়ে ঝড় উঠে আসছে। তো যাই হোক, এক পর্যায়ে গ্রামের মানুষ সিদ্ধান্ত নেয় যে এটার একটা বিহিত করতে হবে, এটা কোনো সাধারণ কিছু না। তো পরবর্তীতে গ্রামের একজন মসজিদের ইমাম তার পরিচিত এক বড় হুজুরের সাথে যোগাযোগ করেন, যিনি সাধারণত এই সব কাজ বা এই সমস্ত ব্যাপার নিয়ে কাজ করতেন। তো
তো সময় মতো তাকে আনা হয় গ্রামে। তিনি এসে সব কথা শুনে বলেন যে তাকে আগে বুঝতে হবে আসলে এটা কি। পরবর্তীতে সে কিছু রিচুয়ালের মাধ্যমে ব্যবস্থা করেন, এমনভাবে তিনি আসনে বসেন। গ্রামের লোকজনও সেখানে ছিল। হঠাৎ হুজুরের সামনে একটা কুকুর এসে বসে পড়ে এবং সে আর হুজুর একে অপরের দিকে তাকিয়ে থাকে। মনে হচ্ছিল যেন তারা চোখে চোখে কিছু একটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে। কুকুরটিকে দেখতে ছিল মিচমিচে কালো, কিন্তু অবাক করা বিষয় কুকুরটির একটা পা নিচ থেকে অর্ধেকটা ছিল না। যাই হোক, কিছুক্ষণ পর কুকুরটি সেখান থেকে চলে যায় এবং হুজুর স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন। তো পুরো সময়টা গ্রামের মানুষজন অপেক্ষায় ছিল কিছু শোনার জন্য। তাদের এই আশা হুজুর এবার পুরো ব্যাপারটা সবাইকে বলবেন। তো হুজুর এবার কাহিনী বলতে লাগলেন কি হয়েছে। দেখেন, মানুষ যেমন আল্লাহর সৃষ্টি, তেমনি আরেকটি জাতীয় রয়েছে যারা আল্লাহরই সৃষ্টি। তারা আমাদের আশেপাশেই থাকেন, কিন্তু আমরা তাদের দেখতে পাই না। কিন্তু তারা বিভিন্ন সময় আমাদের মাঝেই বিভিন্ন প্রাণী অথবা মানুষের রূপে ঘুরে বেড়ায়। তেমনি তারা পানিতেও থাকে। আপনাদের যে কালভার্টটি রয়েছে, এটি অনেক পুরনো কালভার্ট, তাই না? তো এই কালভার্ট মূলত যুদ্ধের সময়ও ছিল। তখন এই কালভার্টের পাশে মানুষ মেরে ফেলে রাখা হতো, পরবর্তীতে নদীতে ফেলে দেওয়া হতো। কিন্তু রক্তের গন্ধ এখান থেকে আর যেত না। তখন একদল খারাপ জিন এখানে আশ্রয় নেয়। তারা পরবর্তীতে ঠিক করে এখানেই থাকবে। এই জিনরা মূলত ছিল পিশাচ টাইপের, যাদের রক্তের ঘ্রাণ খুব পছন্দ। কালে কালে এখানে আগের মতো আর থাকলো না জায়গাটা। তাই ওই জিনদের মধ্যে কিছু জিন চলে যায়, কিন্তু তারপরও কিছু ছিল। তো যখন বর্ষার পানি যখন এখানে এসেছে, আপনাদের এলাকার কোনো এক জেলে, আমি তার নাম বলবো না, সেই জিনদের একজনকে মাছ ভেবে আঘাত করে। পরবর্তীতে সে মারা যায়, যার প্রতিশোধ নিতে এখন অন্যরা মরিয়া হয়ে উঠেছে। আর এই বাচ্চাটা দিয়েই শুরু ছিল। এই বাচ্চাটি দুপুরে ওই কালভার্টের উপরে খেলা করছিল। এক পর্যায়ে তার সঙ্গী বাচ্চারা ওখানে ওকে একা রেখেই চলে যায়। আর তার সেই একাকিত্বের সুযোগেই একজন জিন তার মেজ ভাই রূপে এসে তাকে নিয়ে যায় এবং এই ডোবায় তাকে চুবিয়ে মারে। তাকে ওখানেই 4 হাত মাটির নিচে পুঁতে রেখে তারা চলে গিয়েছিল। পরবর্তীতে হয়তো কোনো কারণে সে উপরে ভেসে ওঠে। যাই হোক, এখনো তারা প্রতিশোধ নেওয়ার জন্য ঘুরছে। গ্রামের লোকজন তখন এর সমাধান চায় হুজুরের কাছে। হুজুর বলেন, সমাধান আছে, তবে সময় লাগবে। 10খানা কাচের বোতল প্রস্তুত রাখতে বলে হুজুর সেদিন চলে যান। পরের দিন হুজুর আসেন এবং সেই কাচের বোতলে একটি বোতলে তাবিজ ভরেন এবং বলেন বৃহস্পতিবার রাতে যখন এশার আজান শেষ হবে, মসজিদে নামাজের পরে এই বোতলগুলো গ্রামের চারপাশে 8টি এবং কালভার্টের দুপাশে 2টি 3 হাত করে গভীরে পুঁতে দিতে হবে। তার জন্য অবশ্য সাহসীদের যেন এই কাজ করতে দেয়া হয়। পরবর্তীতে গ্রামবাসীরা তাই করে। যেদিন সেটা করবে বলে ঠিক করা হয়, সেদিন রাতে গ্রামে প্রচুর বৃষ্টি হচ্ছিল, ঝড় বাতাস হচ্ছিল। গ্রামের কিছু গাছপালা ভেঙে পড়ে যায় সেদিন। কিন্তু আজব ব্যাপার, গ্রামের বাইরের আবহাওয়া ঠিকই ছিল। পরের দিন হুজুর আসে এবং বলে তারা চলে গেছে, কিন্তু তারা অবশ্যই তাদের প্রতিশোধ নিয়ে গেছে। কিন্তু গ্রামের লোক তখনও জানত না কি প্রতিশোধ নিয়েছে। কিছুদিন পরে শোনা যায় অমক জেলে ঢাকা থাকা অবস্থায় অসুস্থ ছিল, সে মারা গেছে। যাই হোক, ঘটনাটা এখানেই শেষ। ভুল ত্রুটি হলে মাফ করবেন, ছোট ভাই মনে করে ক্ষমা করবেন। আর যদি গোসাইয়ের হাট কখনো যান, তবে ধীপুর স্কুলের পেছনের ওই গ্রাম থেকে সত্যতা যাচাই করতে পারবেন। আমার কাছে ফরিদপুরের আরো কিছু ঘটনা রয়েছে। যদি এটি সিলেক্টেড হয়, তাহলে অন্য ঘটনাগুলো পাঠানোর আগ্রহ পাব। আমি রাকিবুল শুভ, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আশা করছি এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, ভালো না লাগলেও আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।